আচ্ছা, সো আমরা আমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ডিসকাস করা শুরু করে দেই। আজকের ক্লাস এমনিতে আমাদের বড় হবে, সবাই আস্তে আস্তে জয়েন করুক। আমাদের সলিউশন ক্লাস আমরা স্টার্ট করে ফেলি। আচ্ছা, তো এখন প্রথমটা হলো পেজ নাম্বার 77 এ। এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা কি বলতেছে, ইউজ দ্য পিরিয়ডিক টেবল টু পিক 5 এলিমেন্টস এট র্যান্ডম। যে কোনো 5টা এলিমেন্ট তুমি এরকম নিবা, দেন বলতেছে কি লিস্ট দেম ইউজিং স্ট্যান্ডার্ড সিম্বল এন্ড দেন এক্সপ্লেইন হাউ মেনি প্রোটনস এন্ড নিউট্রন ইচ হ্যাজ। এটা একদম বাচ্চাদের কোয়েশ্চেন এগুলো। যে কোনো 5টা এলিমেন্ট তুমি নিয়ে দেন ওগুলাকে কি করবা, প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে অমনে করে সাজাবা, ওর অমনে করে স্টেট করবা। And বলতেছে suggest why it has taken so long for scientists to develop the current model of the atom, because আমাদের কারেন্টলি যে অ্যাটমের মডেলটা আমরা ফলো করি, ওই অ্যাটমের মডেলের স্টাডির জন্য কি দরকার ছিল, কয়েকটা স্পেসিফিক এরকম হাই এনার্জি পার্টিকেলের দরকার ছিল, আর প্রবিং করার দরকার ছিল, যেটা আমাদের আগে ওরকম চিন্তা করা হয় নাই, যে ইলেকট্রনে ডিসকভার করতে যে লেট হয়েছে ওইটার জন্য। ওয়ালাইকুম আসসালাম আরজু। আচ্ছা, সো তাহলে এখানে ওরা অ্যানসারে কি বলছে, লেটস সি। এই যে এটা হলো স্টুডেন্টের নিজের অ্যান্সার। দেন মেইন রিজন যে কেন আমাদের এত লেট হয়েছে, মেইন রিজন ইজ দ্য small size of the atoms. Experimentation needed to get smaller and smaller scale, requiring detection technology at a smaller and smaller scale. তো তাহলে এত ছোট জিনিস ডিটেক্ট করতে পারার মতো আমাদের কি ছিল না, আগে এত ভালো কোনো ম্যাটেরিয়াল ছিল না। দেন কি বলতেছে, give two strengths and two weaknesses of the analogy that an atom is like a mini solar system. তো তাহলে এটা আমাদের দুইটা স্ট্রেংথ কি, একটা হলো এটা কি কি ইজিলি বোঝা যায়, আর ইজিলি এটাকে এক্সপ্লেন করতে পারা যায়। যে স্ট্রেংথ গুলা কি, স্ট্রেংথ এক্সাম্পল ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড অরবিট ইজ মাচ লার্জার দেন দ্য সাইজ অফ দ্য পার্টিকেল দেমসেলস। যে আমাদের সান আর যে সান এন্ড তার প্ল্যানেট গুলা যে আছে, ওখানে কি প্ল্যানেটস দের সাইজ গুলা যতটুকু না বড়, এর থেকে বেশি কি বড় তাদের মধ্যে সেপারেশন গুলো আছে। তাহলে এইখানে এটা কি করা যায়, সুন্দর মতো এই মডেলটা করা যাইতেছে যে নিউক্লিয়াস আর অরবিটিং ইলেকট্রন গুলোর মধ্যে যেই ডিসটেন্সটা যে অনেক বড় সাইজের। এখন কি বলতেছে, অ্যাজ উইথ দ্য রিয়েল সোলার সিস্টেম। এরপর আরেকটা কি, সোলার সিস্টেমে আমাদের কোন ফোর্সটা প্ল্যানেট গুলাকে সবগুলাকে একটা অরবিটে ধরে রাখছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এইখানে আমাদের নিউক্লিয়ার কি বলে অ্যাটমের জন্য কোন ফোর্সটা দিয়ে এখানে আমাদের ধরে রাখছে, ইলেকট্রিক ফোর্স। যে নিউক্লিয়াসের হলো পজিটিভ চার্জ, ইলেকট্রনের হলো নেগেটিভ চার্জ। তো তাহলে নিউক্লিয়াসটা ইলেকট্রন গুলাকে, যে অরবিটিং ইলেকট্রন গুলাকে ইলেকট্রিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্ট করে ধরে রাখছে। তো কি বলতেছে, যে দেয়ার ইজ আ ফোর্স হোল্ডিং অরবিটিং অবজেক্টস ইন প্লেস ইন বোথ কেসেস। সোলার সিস্টেমের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স, আর অ্যাটমের জন্য হলো ইলেকট্রিক ফোর্স। এরপর কি বলতেছে, Chadwick suggested that alpha particles colliding with beryllium, আচ্ছা সরি, এখানে তো এরপর আমাদের উইকনেস গুলা বলি নাই। উইকনেস গুলা কি, সরি, উইকনেস গুলা হলো যে ইলেকট্রনস ডু নট অরবিট ইন দ্য সেম প্লেন। যে আমাদের প্ল্যানেট গুলা যেরকম একটা সেম একটা প্লেনে অরবিট করে সানের অ্যারাউন্ডে, ইলেকট্রন গুলা সেম প্লেনে অরবিট করে না। ইলেকট্রন গুলার ওই যে আমাদের একটা ক্লাউড থাকে না, এন্ড তাদের রোটেশনটা কি হয়, ওরকম একটা ইলিপ্টিক একটা রোটেশন হয়। যে এখানে আমাদের কি বলতেছে, the elliptic, আমরা এটা লিখতে পারি না, অরবিটাল প্যাথ অফ দি ইলেকট্রনস আর সার্কুলার। আর সোলার সিস্টেমেরটা তো এটা না, একটু হ্যাঁ ওভাল ওখানের মধ্যে টাইপের। কি বলতেছে, যে planets have a continuously variable orbital energy। যে এখানের মধ্যে তোমার প্ল্যানেট গুলার কি হয়, আমাদের মাঝে মাঝে কাছে আসে, মাঝে মাঝে ওরকম দূরে সরে যায়। আর ইলেকট্রন গুলার ফিক্সড কতগুলা এনার্জি অরবিট থাকে, আর এনার্জি লেভেল থাকে। এরপর আরেকটা কি, যে ইলেকট্রনস মে নট ফলো কন্টিনিউয়াস পাথ অ্যারাউন্ড देयर অরবিট বাট ফলো প্রবাবিলিটি ফাংশন অ্যাজ देयर লোকেশন। এই যে প্রবাবিলিটি ফাংশনের কথাটা কি বলছিলাম, এই যে এখানে তোমরা যেরকম কেমিস্ট্রিতে এগুলা পড়ছো না, ইলেকট্রন ডেনসিটি ক্লাউড আর সাব অরবিটাল যেগুলা পড়ো, অরবিটাল সাব অরবিটাল, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হলো আমাদের এনার্জি ডেনসিটি আর ইলেকট্রন এখানে পাওয়ার প্রবাবিলিটি কত আছে, ওই ব্যাপারগুলো দিয়ে এখানে ক্যালকুলেশন গুলো করা হয়। ওকে,
আর প্ল্যানেটের জন্য অলওয়েজ তার একটা সেম প্লেনে অরবিট করে এন্ড অরবিটটা থাকে কন্টিনিউয়াস, যে এমন না যে আর্থ এরকম অরবিট করতেছে 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 হঠাৎ করে আর্থ ভ্যানিশ হয়ে আবার এখান থেকে অরবিট করা শুরু করলে, এরকম না। আর্থ সব সময় কন্টিনিউয়াস একটা প্ল্যানেট সব সময় কন্টিনিউয়াস একটা এরকম অরবিট ফলো করবে। এই জিনিসটা এই যে এখানের মধ্যে এটা এই ব্যাপারটা আমরা ইউনিট 5 এর সাথে রিলেট করে পড়বে এটা পরে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 এর কথা যেটা বলছে, কি বলছে কোশ্চেন নাম্বার 4 এ? What are the numbers represented by A and B? তো A আর B এই নাম্বারগুলো কত কত? ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমাদের ম্যাথ নাম্বার আর অ্যাটমিক নাম্বার মিলতে হবে না? তো তাহলে উপরে কত আছে? এখানে লেফট হ্যান্ড 9 ভাই। 4 প্লাস A ইজ ইকুয়াল টু এখানে 12 প্লাস 1। তো তাহলে পরে A ইকুয়াল টু কত আসে? 9 ভাই। আর এখানে নিচেরটার জন্য অ্যাটমিক নাম্বারের জন্য 2 প্লাস B ইজ ইকুয়াল টু 6 প্লাস 0। তো তাহলে B ইজ ইকুয়াল টু কত আসে? 4 নাকি? 4 জি ভাই। তাহলে এই দুইটা। আর ওখানে ভুলে ওই যে এই জিনিসটা এই গ্রাফটা ওরা ভুলে এখানে অ্যাড করছে, এটা এই কোশ্চেনের সাথে কোনোভাবে রিলেটেড না। ওকে, আমরা পরেরটার মধ্যে যাই, ইলেকট্রনস ফ্রম অ্যাটমস। এইটার চেক পয়েন্ট কোশ্চেনে কি কি বলতেছে তারা। ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ ফর দ্য ফলোইং। কি কি? একটা হলো an electron traveling at 2% the speed of light। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, আমরা এটা একটু নোটপ্যাডের মধ্যে করি। 2% the speed of light, আচ্ছা। তো তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে বললো, এটার জন্য v হলো 2% অফ c। c মানে কি? 3 into 10 to the power 8। তো তাহলে 2% মানে 2/100 into 3 into 10 to the power 8। তো তাহলে এটা কত আসে? 6 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তো তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু কি? h by mv। h কত? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.63 into 10 to the power minus 34। ইলেকট্রনের মাস কত? 9.11 into 10 to the power minus 31 কেজি। আর এখানে 6 into 10 to the power 6। এটা করলে পরে কত আসে? যা আসবে ওইটা হবে আমাদের এখানের জন্য ওয়েভলেন্থের ভ্যালু। ওকে, তাহলে এখানে 1.2 into 10 raised to the power minus 10 1.2 into 10 to the power minus 10। 10 আচ্ছা, সো তাহলে 1.2 into 10 to the power minus 10 মিটার। এটা হলো ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ যখন নাকি সে 2% অফ দ্য স্পিড অফ লাইটে ট্রাভেল করতেছে। এরপরে বি নাম্বারে কি বলতেছে দেখি। an electron which has been accelerated through 1200 volt। so first এ ইলেকট্রনকে কি করা হয়েছে? একটা ইলেকট্রনকে 1200 ভোল্টে অ্যাসেলারেট করা হয়েছে। সো তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইনটু যত ভোল্টেজে তাকে অ্যাসেলারেট করা হয়েছে। ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19। আর ভোল্টেজের ভ্যালু কত বলছে? 1200। তো এটা মাল্টিপ্লাই করলে আমরা একটা কি পাবো? কাইনেটিক এনার্জির ভ্যালু পাবো, তাই না? হ্যাঁ, নেগেটিভ কি নিব? আমি তো এটাতে কনফিউশন ছিলাম। নেগেটিভ, এখানের মধ্যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো তাহলে তার পটেনশিয়ালটা ওর তার যেই ডিরেকশন অফ মুভমেন্ট ওটা কি করবে? লোয়ার পটেনশিয়ালের দিকে সে ওর দিকে মুভ করবে, যে অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড সে মুভ করে। সো ওই মাইনাস মাইনাস পরে যে কাটাকাটি হয়ে যায়। তো এটা নিয়ে আমাদের দিলেও না দিলেও কোনো সমস্যা হয় না, একই জিনিস আসে, ঠিক আছে? তো জি ভাই। দিতে পারো যে স্টুডেন্ট বুকে যেহেতু মাইনাস দেওয়া আছে, তো তাহলে মাইনাস তুমি ইউজ করতে পারো, সমস্যা নাই। কিন্তু যেটা বললাম যে ইভেন্চুয়ালি ইউ উইল এন্ড আপ উইথ দ্য সেম অ্যান্সার। তো তাহলে এই আসলো তোমার ফার্স্টে কি? কাইনেটিক এনার্জি, তাই না? এই প্রথমে তোমার আসলো কাইনেটিক এনার্জি। এখন কাইনেটিক এনার্জি হলো হাফ এমভি স্কোয়ার। তো হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। তো এখন এখানে থেকে ভেলোসিটি বের করলা, দেন আবার ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এই ফর্মুলা দিয়ে বের করবা ডি ব্রগলি ওয়েভলেন্থের ভ্যালুটা কত হয়। ওকে,
এরপরে সি নাম্বারে কি বলতেছে, a proton with a momentum of এত, তো অলরেডি একটা প্রোটন এন্ড তার মোমেন্টাম কত এটাও বলে দিছে। সো তাহলে we know the momentum and de Broglie wavelength তো জানি, সো তাহলে ডিরেক্টলি lambda is equal to h by momentum which is 5 into 10 to the power minus 21, এটা বসাই দিব তাইলে হয়ে যাবে। এরপর ডি 1.3 into 10 to the power minus 13। আচ্ছা, তো এরপরে ইউ রানিং এট 5 মিটার পার সেকেন্ড, সো তুমি তোমার মাস ইনটু ভেলোসিটি কত 5 মিটার পার সেকেন্ড, তো তাহলে এটা নিলা, এটা দিয়ে তোমার মোমেন্টাম আসলো। এরপরে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করবা যে ল্যামডা ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই তোমার মোমেন্টাম। তো তাহলে ওখানে থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি আমাদেরটা সেমই থাকবে? হ্যাঁ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, এটা ইউনিভার্সাল একটা ভ্যালু, এটা কোনো সময় চেঞ্জ হবে না। তো আমাদের জন্য যে ওয়েভলেন্থটা আসে, ওয়েভলেন্থটা কি আসে, অনেক অনেক ছোট আসে না, 10 টু দি পাওয়ার মাইনাস 30 এর ঘরে। সো তাহলে ওখানের মধ্যে 10 টু দি পাওয়ার মাইনাস 30 সামথিং আসবে, এটা হবে আমাদের ওয়েভলেন্থ। এখন এখানের মধ্যে বলতেছে 2 নম্বরে, why would de Broglie not have been awarded the Nobel Prize before the Davison-Garmer experiment? Because ওখানে আমাদের এক্সপেরিমেন্টাল এভিডেন্স ছাড়া হাইপোথেসিসের উপরে তো ওখানে আমাদের কি করা হয় না, অমনে অ্যাওয়ার্ড করা হয় না, যে ওইটা আমাদের স্পেসিফিক ক্যালকুলেটিভ প্রুফ ছিল না ওই জিনিসটা, যে এখানের মধ্যে ফার্স্টে ক্যালকুলেশন, সরি এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থ গুলো, এরপরে স্টুডেন্টের নিজের অ্যানসার, এই যে অফ দা অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 36, এত ছোট ওয়েভলেন্থ আসে আমাদের। দেন যেটা বলতেছিল যে ডেভিসন এন্ড গার্বারের ওই এক্সপেরিমেন্টের আগে কেন ডি ব্রগলিকে নোবেল দেওয়া হয় নাই, বিকজ দ্য ডেভিসন গার্বার এক্সপেরিমেন্ট প্রুভড ডিফ্র্যাকশন অফ ইলেকট্রনস এন্ড মেজার্ড দেয়ার ইফেক্টিভ ওয়েভলেন্থ। সো তাহলে ওইটা করার আগ পর্যন্ত, যে এক্সপেরিমেন্টাল এভিডেন্স থাকার আগ পর্যন্ত কোন প্রুফ বা কোন হাইপোথেসিসে আমাদের কি না, ফুল প্রুফ না যে একদম এক্স্যাক্টলি যেটা হবেই হবে, এটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করতে পারতে হবে, নাইলে পরে এটার অ্যাকচুয়ালি ভ্যালিডিটি কম। 3 নম্বরে কি বলতেছে, calculate the speed at which an electron must travel if it is to be used to probe the structure of the nucleus। যে একটা নিউক্লিয়াসকে স্টাডি করার জন্য, হ্যাঁ, একটা নিউক্লিয়াসকে স্টাডি করার জন্য একটা ইলেকট্রনকে কত স্পিডে মুভ করতে হবে। এখন কোনো কিছুকে স্টাডি করার জন্য কি বলছিলাম, তার মধ্যে যে স্পেসিং গুলো আছে, তার মধ্যে যে গ্যাপ গুলো আছে, গ্যাপ সাইজের সমান হইতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থকে। তো বলতেছে কি, যে এখানে ব্র্যাকেট অলরেডি বলেই দিছে, it would need a de Broglie wavelength of about the size of the nucleus, which is 5 into 10 to the power minus 15। তো এটার জন্য ফার্স্টে আমরা স্পিডটা বের করে দেখি কি আসে। তো তাহলে কোশ্চেন নাম্বার 3, lambda is equal to h by mv, velocity কত এটা বের করব। তো তাহলে velocity is equal to h by m into lambda, h হলো 6 into 6.63 into 10 to the power minus 34, mass হলো 9.11 into 10 to the power minus 31, আর ল্যামডার কথা কত বলছে, 5 into 10 to the power minus 15 বলছে না নিউক্লিয়াসের। তো তাহলে এটা ক্যালকুলেটর বসাইলে কত হয় দেখো তো, স্পিডের ভ্যালুটা 1.6 into 10 to the power minus 11। মাইনাস আসে কেন, এটা তো প্লাস আসার কথা। দাঁড়াও ভাই, আবার দেখি তাহলে। হ্যাঁ ভাই, এটা প্লাস সরি আসছে। ভাই, প্লাস আসে প্লাস কত, 11। প্লাস 11। তো এখন এই ভেলোসিটিটা আসলে কি, এটা তো 1.45 আসে, 1.456। হ্যাঁ ভাই, 1.5 আর কি, 1.5 into 10 to the power 11 শুধু। 1.5 into 10 to the power 11 মিটার পার সেকেন্ড। এখন এটা, এই স্পিডটা একটু পিকুলিয়ার একটা স্পিড, কেন, বিকজ আমাদের স্পিড অফ লাইট কত
3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। সো তাহলে আমাদের স্পিড অফ লাইটের থেকে বেশি স্পিডে ট্রাভেল করতে হবে, এটা কি লজিক্যাল? না। তো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে কমেন্ট করতে বলছে, পরে দেখো কোশ্চেনে বলে দিছে এন্ড কমেন্ট অন ইওর অ্যানসার। ওরা কি বলছে অ্যানসারে দেখো, 1.45 into 10 to the power 11 মিটার পার সেকেন্ড। আর কমেন্টটা কি, which is faster than the speed of light। তো এই ব্যাপারটা আমরা কমেন্টের মধ্যে বলে রাখলাম আর কি, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, carry out some research to find out how the direction of the electron beam in a cathode ray oscilloscope can be changed in order to make any point on the screen light up. Show this in a diagram. Explain how such a CRO could be set up in a hospital to display the electric pulses of a patient's heart. তো এখানে নিয়ে তারা কি বলতেছে দেখো, এখানে তোমাদেরকে মনে আছে, তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি না ইলেকট্রন গান লেখা, ইলেকট্রন গানের যেই সেটআপটা আছে ওইভাবে করে আমাদের সেটআপ করতে হবে যে হরাইজন্টাল প্লেট থাকবে দুইটা উপরে নিচে, ভার্টিক্যাল প্লেট থাকবে দুইটা, দেন এইগুলার ভিতর দিয়ে ইলেকট্রনকে মুভ করে কি করব আমরা, তাকে ডিফ্লেক্ট করে একটা স্পেসিফিক পয়েন্ট অন দা স্ক্রিন আমরা শুট করব। তো এই ব্যাপারটা কেমন, এই ডায়াগ্রামটা কেমন হবে দেখতে, পার্টিকেল ফিজিক্স, এই যে এরকম। This will be the cathode ray oscilloscope or cathode ray tube basically। যে ফার্স্টে আমরা থার্মোয়াইনিক ইমিশন দিয়ে ওই যে হিটার কারেন্ট লেখা আছে না, তো তাহলে ফার্স্টে আমরা কি করব, হিটার কারেন্ট দিয়ে হিট করব, ইলেকট্রন এই মেটালের থেকে ইজেক্ট হবে, দেন ইলেকট্রনটা এদিক দিয়ে গেল, দেন এই যে হরাইজন্টাল ডিফ্লেকশন প্লেট যেটাকে দিয়ে আমরা লেফট অর রাইটে নিব যেমনে চাই, ডিফ্লেক্ট করলাম। এরপরে এই ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট দিয়ে কি করবে, ইদার আমরা উপরে বা নিচে যখন যেদিকে নিতে মন চায় ওইদিকে আমরা ডিফ্লেকশন করে মুভ করাবো। তো তাহলে হরাইজন্টাল ডিফ্লেকশন প্লেট দিয়ে হরাইজন্টালি আমরা ডিফ্লেক্ট করব বা শিফট করাবো ইলেকট্রনের পাথটাকে, আর ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট দিয়ে ভার্টিক্যালি আমরা এগুলাকে শিফট করাবো। বুঝতে পারছো? দেন এই যে ফ্লুরোসেন্ট স্ক্রিনের মধ্যে এসে কি করবে, ফ্লুরোসেন্ট স্ক্রিনের মধ্যে এসে হিট করবে। তো এইটা হলো আমাদের বেসিক্যালি ওই যে ইলেকট্রন গানের যে ডায়াগ্রামটা, এই যে এই ডায়াগ্রামটা, এইটা দিয়ে কাজ। আচ্ছা বাকিরা কোথায় ক্লাসে? আচ্ছা, তো তাহলে এইটা গেল আমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা। এখন আমরা এক্সাম প্র্যাকটিসটা দেখব, এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন গুলাতে কি কি বলছে। ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1, electrons are accelerated from rest to a kinetic energy of 2.5 kilo electron volt। তো তাহলে 2.5 into 10 to the power 3 ইলেকট্রন ভোল্ট। তো এখন এত ইলেকট্রন ভোল্টে কি করতেছে, ইলেকট্রন গুলাকে অ্যাক্সেলারেট করানো হচ্ছে। তো তাহলে বললো যে পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত এটা বের করতে। তো এখন তাহলে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত হবে এটা আমরা বের করি। কাজটা কি, তোমার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ, and kinetic energy হলো 2.5 into 10 to the power 3, that is এইটা ইলেকট্রন ভোল্ট is equal to ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ। এখন ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের চার্জ যদি কাটাকাটি চলে যায় তো তাহলে ভোল্টেজটা কত থাকে, 2.5 into 10 to the power 3 volt, which is
2500 ভোল্ট। তো তাহলে একটা ইলেকট্রনকে যদি কি করা হয়, একটা ইলেকট্রনকে যদি 2500 ভোল্টে অ্যাসেলারেট করানো হয়, তো তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? 2500 ইলেকট্রন ভোল্ট। যদি একটা ইলেকট্রনকে 1000 ভোল্ট ভোল্টেজে আর 1000 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করানো হয়, তো তখন তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে? 1000 ইলেকট্রন ভোল্ট। এরকম যে যত ভোল্টেজে অ্যাসেলারেট করাবো তত ইলেকট্রন ভোল্ট হবে এনার্জিটা। ঠিক আছে? এখন বললো যে এই এনার্জিটা জুলে কনভার্ট করলে পরে কত হয়। তো তাহলে 2.5 কিলো ইলেকট্রন ভোল্ট, এটাকে জুলে নেওয়ার জন্য কি করতে হয়? ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাই না? তো তাহলে এটা করলে পরে কত আসে দেখি, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 into 1.6 into 10 to the power minus 19. 4 into 10 4 raised to into power 10 minus to the power 16. minus 16. So তাহলে the answer is again B. এরপরে 2 নাম্বার কোশ্চেনে কি বলতেছে, calculate the speed of electrons which have a kinetic energy of 3000 electron volt. তো তাহলে 3000 electron volt এনার্জি, 3000 ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য, সরি, তো এটা হলো কাইনেটিক এনার্জি, and this is equal to কি, half into mass of electron into velocity square. তো তাহলে ভেলোসিটিটাকে সাবজেক্ট করলে পরে কত আসে, সরি, root over 2 into 3000 into 1.6 into 10 to the power minus 19 divided by 9.11 into 10 to the power minus 31 kg. দেখি ক্যালকুলেটর বসায়, 2 into 3000 into 1.6 into 10 to the power minus 19 divided by 9.11 into 10 to the power minus 31. এটা করলে 3.25 into 10 to the power 7. 3.25 into 10 to the power 7 meter per second. তো তাহলে answer will be C. এরপরে 3 নাম্বার কোশ্চেনে কি বলতেছে, heating a metal wire can cause electrons to escape from the metal. This process is called thermionic emission. তো তাহলে এগুলা গেল আমাদের এমসিকিউ গুলো, যে অ্যানসার গুলো দেখে নেই, বি বি সি ডি। ওকে, এরপর এই যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টটাই, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট গুলার ওই যে আমরা লিস্ট করছিলাম না, যে অবজারভেশন গুলা কি এন্ড তাদের করেসপন্ডিং কনক্লুশন গুলা কি, তো ওই যে এখানের মধ্যে তারা লিস্ট করে রাখছে অবজারভেশন গুলা কি, মোস্ট আলফা পার্টিকেল ওয়েন স্ট্রেট থ্রু, সাম ওয়্যার ডিফ্লেক্টেড, ভেরি ফিউ কেম স্ট্রেট ব্যাক অর ওয়্যার ডিফ্লেক্টেড এট ভেরি লার্জ অ্যাঙ্গেল। তো তাহলে এগুলা করেসপন্ডিং এক্সপ্লেনেশন গুলা কি, most of the alpha particle pass straight through, কেন, because atom is mostly empty space. কিছু কিছু ডিফ্লেক্ট হয়েছে কেন, because নিউক্লিয়াস বেশি, সব ম্যাসই বলতে গেলে নিউক্লিয়াসের মধ্যে স্টোর করা আছে, এন্ড নিউক্লিয়াসও কি আলফা পার্টিকেলের মতো পজিটিভ চার্জ, তো এর জন্য কি হয়, তাদের মধ্যে রিপালসিভ ফোর্সের জন্য ডিফ্লেকশন হয়, এন্ড যেহেতু এটা সাইজে অনেক বেশি ছোট, তো এর জন্য তার সাথে কোলাইড করলে পরেই তখন শুধু কি হইতো, অনেক বড় অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হইতো বা স্ট্রেট পিছের দিকে ফেরত চলে আসতো। ওকে, এরপরে এই কোশ্চেন নাম্বার 5, এটা গতকালকে রাতে তারিখ দেখাইছিলাম, তো এটা একটা শো করা লাগবে ফার্স্টে, যে the de Broglie wavelength equation can be written as lambda is equal to eta, where m is the mass of the particle, ek is the kinetic energy. তো এখন বলতেছে a নাম্বারে derive this equation, use the equations provided in the formula list. তো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে ডেরিভেশনটা করা আছে। ফার্স্টে তো আমরা জানি কি, সরি, ফার্স্টে তো আমরা কি জানি, The first Vedant. হ্যাঁ,
এম ফার্স্টে তো হচ্ছে এই যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, যেটা ই কে ইকুয়ালস টু, হ্যাঁ ফার্স্টে হলো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি অর মোমেন্টাম। তো এটা তো আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থের অ্যাকচুয়াল ইকুয়েশন, কিন্তু আমরা মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি রিলেটেড একটা ফর্মুলা জানি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো তাহলে এখানে থেকে মোমেন্টামটাকে সাবজেক্ট করলে কি আসে, রুট ওভার 2m 2m কাইনেটিক এনার্জি। ইনটু ই কে। জি ভাই। ওকে, সো তাহলে এখন আমরা মোমেন্টামের জায়গায় এটা বসাইলাম, কি বসাইলাম, রুট ওভার 2m ইনটু ইকে। এখন h লেখা যেই কথা, রুট ওভার h স্কয়ার লেখা একই জিনিস না? সো তাহলে h লেখা যেই কথা, রুট ওভার h স্কয়ার লেখা একই জিনিস। তো এখন আমরা পুরাটার উপরে রুট ওভার দিয়ে দিলাম, সো তাহলে h কে কি বানাই দিছি, রুট ওভারের ভিতরে নিয়ে গেলে পরে দিস উইল বিকাম h স্কয়ার্ড। তো এইভাবে করে আমাদের কি হয়ে গেছে, শো হয়ে গেছে। এটা তাদের কোশ্চেনেও শো, তাদের অ্যানসারেও তারা শোটা অলমোস্ট সেম ভাবেই করছে। এই যে ফার্স্টে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ারড বাই 2m আর ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই p। তো তাহলে এখানের জন্য মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইটা, তো এখন তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এই জিনিস, আর এখানে থেকে কি করছে, এইচটা রুট ওভারের বাইরে ছিল, তো তাহলে রুট ওভারের ভিতরে নিলে পরে এটা স্কোয়ার হয়ে যাবে, এন্ড 2 ইনটু মাস ইনটু কাইনেটিক এনার্জি। তো এই জিনিসটা শোতে আমার মনে হয় বুঝতে এখন কোনো প্রবলেম নাই। এরপরে বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে, an electron is accelerated through a potential difference of 2500 volt। তো তাহলে ভোল্টেজের ভ্যালু হলো 2500। এখন বললো কি, use the equation lambda is equal to root over h square divided by 2m into kinetic energy the de Broglie wavelength of this electron। so তাহলে de Broglie wavelength এর ভ্যালুটা কত হবে এটা বের করতে বলছে। তো এখন আমরা এটা বের করব কিভাবে, ভোল্টেজ দেওয়া, তো তাহলে ভোল্টেজের ভ্যালুটা ইউজ করে we will determine the kinetic energy। যে এখানের মধ্যে ভোল্টেজের ভ্যালুটা ইউজ করে কি করব, যে ভোল্টেজ জানি, তো তাহলে ভোল্টেজের ভ্যালুটা ইউজ করে কাইনেটিক এনার্জিটা বের করলাম। এখন কাইনেটিক এনার্জি বের করার পর এই কাইনেটিক এনার্জিটা বসাই দিলে কি পেয়ে যাব, ওয়েভলেন্থের ভ্যালুটা পেয়ে যাব। কত আসে, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। ওকে, এই ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না রে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, in an experiment to investigate the structure of the atom, alpha particles are fired at a thin metal foil which causes the alpha particle to scatter। A1 এ বলতেছে state the direction in which most of the alpha particles went। তো তাহলে সবগুলা মেইনলি কি করছে, স্ট্রেট পাস করছে। দেন বলতেছে what this suggests about the structure of atom। এটা কি, atom is mostly empty space। এরপরে বি নাম্বারে কি বলতেছে, some alpha particles are scattered through 180 degree, state what this suggests about the structure of the atom। এখানের মধ্যে কি, নিউক্লিয়াসটা হলো অনেক অনেক ছোট সাইজের, এন্ড ওইটার সাথে শুধু ডিরেক্ট কলিশন আর হেড অন কলিশন হইলে পরে পুরাটা উল্টা দিকে ব্যাক করছে 180 ডিগ্রি টার্ন করে। সি নাম্বারে বলতেছে কি, the diagram shows the path of an alpha particle passing to a single nucleus of metal foil। যে আলফা পার্টিকেল এরকম এসে রিপেল হয়ে এমন নিচে সরে গেছে। বলতেছে name the force that causes the direction of the alpha particle। কি, ইলেকট্রিক রিপালশন। এরপরে বলতেছে C2 তে on a copy of the diagram draw an arrow to show the direction of the force acting on the alpha particle where the force is maximum। ফোর্সটা ম্যাক্সিমাম কখন, ডিসটেন্সটা যখন নাকি সবচেয়ে কম। আমরা কি জানি, কুলম্বস ল পড়ছি না আমরা, যে ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু কি হবে, কে Q1 Q2 বাই R স্কয়ার। তো এখন কে তো কনস্ট্যান্ট,
আলফা পার্টিকেলের চার্জ ফিক্সড, নিউক্লিয়াসের চার্জ ফিক্সড, তো তাহলে সবচেয়ে বেশি ফোর্স কখন হবে? ডিসটেন্সটা যখন কম হবে। এন্ড ডিসটেন্সটা সবচেয়ে কম কোথায়? এই যে রেড কালার দিয়ে যে মার্ক করলাম এই জায়গাটায়। তো তাহলে এখানে আমাদের ফোর্সের ভ্যালুটা হবে ম্যাক্সিমাম। ওকে, তো তাহলে এই জিনিসটা। এরপরে কি বললো? The foil is replaced by metal which has a greater proton number. তো এই যে আমাদের মেটাল যেটা ইউজ করছিলাম ওইটা সরায় এখন আমরা কি করতেছি? আরো ডিফারেন্ট একটা মেটাল নিয়ে আসলাম যেটার কি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আরো বেশি। তো প্রোটন আরো বেশি থাকলে পরে কি হবে? Draw the starting path of the alpha particle that has the same initial starting point and velocity. তো তাহলে এখন যদি ওখানে কি হয়, নিউক্লিয়াসে প্রোটন বেশি থাকে, তো তাহলে কি নিউক্লিয়াসের চার্জ বেশি না বলো তো ফারহান? জি ভাইয়া। তো তাহলে নিউক্লিয়াসের ওখানে যদি চার্জ বেশি হয় তো তাহলে কি হবে? সে আগের মতন এরকম আসবে কিন্তু রিপেল হয়ে বেশি দূরে যাবে, যে সে আগের মতো এত বেশি কাছে আসতে পারবে না, যে রিপেল হবে বেশি বেসিক্যালি। এখানের মধ্যে তারা কি দিছে দেখো, ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম পার্টিকেলে কি করছে? স্ট্রেট পাস করে চলে গেছে। তো এটা অ্যাটমের ব্যাপারে কি বলতেছে? অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস। দেন বি নাম্বার কোশ্চেনে জিজ্ঞাসা করছিল যে অনেক কম আলফা পার্টিকেল 180 ডিগ্রি টার্ন করছে। তো এটা অ্যাটমের মধ্যে আমাদের কি বলতেছে? মোস্ট অফ দা মাস ইজ ইন দা নিউক্লিয়াস অর এট দা সেন্টার। আর নিউক্লিয়াসের চার্জ হলো আমাদের আলফা পার্টিকেলের মতো সেম। দেন সি নাম্বারে কি কোন ফোর্সের জন্য এটা মুভ করতেছিল? ইলেকট্রিক ফোর্স। অ্যারোটা আমরা কোন দিকে দিব? অ্যারো স্টার্টিং অন দা পাথ এট ক্লোজেস্ট পয়েন্ট টু দা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যেখানে এই পয়েন্ট, সরি এই পয়েন্টটায় ফোর্স হবে ম্যাক্সিমাম। আর পরেরটার জন্য যে ডিফ্লেকশন স্টার্টস আর্লিয়ার, যে আগে আগেই ডিফ্লেক্ট করা শুরু করবে বিকজ চার্জের ভ্যালু বেশি। আর ফাইনাল ডিফ্লেকশনটা হলো গ্রেটার, যে ফাইনালি বড় একটা ডিফ্লেকশন শো করবে কখন? নিউক্লিয়াসের প্রোটন নাম্বার যখন নাকি বেড়ে যাবে তখন। ঠিক আছে, নিউক্লিয়াসের প্রোটন নাম্বার যখন বেশি হবে তখন আরো বড় রকমের ডিফ্লেকশন শো করবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? Draw a diagram and explain number 1 the structure of the atom that was proposed after the results of alpha scattering experiment were published. So তাহলে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট পাবলিশ হওয়ার পর কি হয়েছে? ওরকম আমাদের সোলার সিস্টেমের মতো এরকম একটা মডেল ক্রিয়েট করা হয়েছিল। এখন বলতেছে এভিডেন্স ফর দিস মডেল। তো এভিডেন্সটা কি? মোস্ট অফ দ্য অ্যাটম হলো এমটি স্পেস। তো এরকম যে এখানের মধ্যে মডেলটা কি আঁকবো? সেন্ট্রাল নিউক্লিয়াস আর অরবিটের মধ্যে ইলেকট্রন গুলা আছে। এন্ড এক্সপ্লেনেশন গুলা কি? যে স্মল সেন্ট্রাল নিউক্লিয়াস, এটা মোস্টলি এমটি স্পেস, nucleus contains all the positive charge in the atom, nucleus contains most of the mass, most alpha particle pass straight through with no deflection, some were passed through with very small angle, or very few of them were deflected at an angle greater than 90 degrees, and diagram illustrating this point. So তাহলে এই ব্যাপারগুলা, যে এই টাইপের কোশ্চেন, যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দেখছো কতবার আসে, অনেক বড় বড় মার্ক, 5 মার্ক 6 মার্কের এরকম কোশ্চেন আসে। তো তাহলে এই কোশ্চেন গুলাতে আমাদের কি করা লাগবে? মার্কস গুলা একদম সব সময় ফুল, যত বেশি পারা যায় তত মার্কস স্কোর করতে হবে। এই যে এখানের মধ্যে 8 নাম্বার কোশ্চেনে কি বলতেছে? 8 এর এতে ফাস্ট মুভিং ইলেকট্রনস উইথ আ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 0.11 ন্যানোমিটার আর সামটাইমস ইউজড টু ইনভেস্টিগেট দ্য অ্যাটমিক স্ট্রাকচার অফ সলিডস সাচ এজ রাবার। এখন বলতেছে describe and explain what you can conclude from this statement about the wavelength of the electron used. তো তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থটা কার সমান হবে? ওই যে রাবারের মধ্যে যে অ্যাটমিক স্পেসিং গুলা আছে ওই স্পেসিং গুলার সমান, বিকজ কোন একটা কিছুকে স্টাডি করার জন্য কি করা লাগবে? ওইটার গ্যাপ সাইজের সমান হইতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই না? তো কি বলতেছে এখানে? For good diffraction to occur, the size of the gas should be approximately equal to the size of the wavelength. So তাহলে the interatomic spacing in the rubber is approximately 0.11 nanometer, মানে ওই ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থের সমান আর কি।
এরপরে B1 এ কি বলতেছে, write the equation to calculate the de Broglie wavelength for a particle. এরপর বলতেছে calculate the momentum of electron with this de Broglie wavelength. এত de Broglie wavelength থাকলে পরে মোমেন্টাম কত হবে এটা বের করব। তো তাহলে lambda is equal to h by momentum, তো তাহলে momentum is equal to h by lambda। তো এখন এখানের মধ্যে h কত, 6.63 into 10 to the power minus 34, আর ল্যামডা কত 0.11 ন্যানোমিটার, ন্যানো মানে কত 10 to the power minus 9। তো এখানে থেকে আমরা মোমেন্টাম পেয়ে যাব। এরপর বলতেছে এখন ভেলোসিটি কত এটা বের করতে। তো তাহলে mv is equal to momentum, তো তাহলে ভেলোসিটি is equal to এই যে মোমেন্টামটা পাইছি ওই মোমেন্টামকে ইলেকট্রনের মাস দিয়ে ডিভাইড দিব। ইলেকট্রনের মাস কত 9.11 into 10 to the power minus 31 kg। এরপরে B4 এ বলতেছে ক্যালকুলেট দ্য পটেনশিয়াল ডিফারেন্স থ্রু হুইচ দ্য ইলেকট্রন শুড বি অ্যাসেলারেটেড টু গিভ देम দ্য মোমেন্টাম। তো তাহলে কত ভোল্টেজে অ্যাসেলারেট করাইতে হবে। তো তাহলে ওখানে কি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ। তো তাহলে কাইনেটিক এনার্জি এত হওয়ার জন্য কত ভোল্টেজ লাগবে ওটা বের করব। তো এইগুলা কোশ্চেন নিজেদেরই অ্যাকচুয়ালি পারা উচিত তোমাদের। এরপরে সি নাম্বারে কি বলতেছে, a stream of neutrons could be used instead of electron। তো তাহলে ইলেকট্রনের জায়গায় নিউট্রন ইউজ করা যাইতো, কিন্তু এখন বলতেছে explain how the speed of neutron with the de Broglie wavelength of atom would compare to that with the electron। তো তাহলে ইলেকট্রনের তুলনায় নিউট্রন গুলার স্পিড কত হওয়া লাগতো, বেশি নাকি কম, ওই জিনিসটা এখানের মধ্যে তারা ক্যালকুলেশন কি দেখাইতেছে দেখো। এই যে neutrons have much larger mass, so for the same de Broglie wavelength they could move slower। তো তাহলে নিউট্রনের ভেলোসিটি ইলেকট্রনের রেসপেক্টে 2000 টাইমস স্লোয়ার হইলে পরেও নিউট্রন গুলার de Broglie wavelength কি হবে, ইলেকট্রনের সমান হবে। তো তাহলে ইলেকট্রন কি করতে পারবে, যত স্পিডে 0.11 ন্যানোমিটার ওয়েভলেন্থ রিচ করতে পারবে, নিউট্রন গুলা এর থেকে কম স্পিডে ট্রাভেল করলেও তাদের de Broglie ওয়েভলেন্থ 0.11 ন্যানোমিটার বানাইতে পারে। কিন্তু সমস্যা আছে একটা, নিউট্রন ইউজ করাতে একটা সমস্যা কি, যে নিউট্রন তো চার্জড না। তো তাহলে নিউট্রনকে ওরকম অ্যাসেলারেট করানো যাবে না ইলেকট্রিক ফিল্ড দিয়ে। এরপরে প্রোটন নিয়ে এরকম তোমরা আর্গুমেন্ট করতে পারো, ওইসব জিনিস আমরা পার্টিকেল অ্যাসেলারেটরের মধ্যে দেখবো। আচ্ছা, এই মিটিং এ টাইমার 1 মিনিটের মতো আছে, তোমরা নেক্সট মিটিংটায় জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। আজকে অ্যাটেন্ডেন্সের অবস্থা এই অবস্থা কেন? কেমিস্ট্রি ক্লাসে কি সবাই ছিল না ফারহান? না ভাই, সবাই না, বলতে গেলে ছিল, ভালোই ছিল, মোটামুটি ছিল আর কি। আচ্ছা, আজকে সবার হইলোটা কি? আচ্ছা, সো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 9টা দেখি। কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে, the electron in a hydrogen atom can be described by a stationary wave which is confined within the atom। যে একটা ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকবে কয়টা, হাইড্রোজেনের প্রোটন একটা, তো তাহলে ইলেকট্রন একটাই থাকবে। এখন বলতেছে ইলেকট্রনটাকে কি করা যায়, একটা স্টেশনারি ওয়েভ হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, যেটা ওই অ্যাটমের মধ্যে কনফাইন করা মানে আটকায় আছে। এখন বলতেছে this means that the de Broglie wavelength associated with it must be similar to the size of the atom, which is of the order of 10 to the power minus 10 meter। এই 10 to the power minus 10 মিটারের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় অ্যামস্ট্রং। 10 to the power minus 10 কে বলা হয় 1 অ্যামস্ট্রং, এরকম। আচ্ছা,
তো এখন 9A1 এ কি বলতেছে দেখি, ক্যালকুলেট দ্য স্পিড অফ এন ইলেকট্রন হুজ ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ অ্যাবাউট এত। তো তাহলে এত ডি ব্রগলি ওয়েভলেন্থের জন্য স্পিড কত হবে এটা বের করা কোনো ব্যাপার না, আমরা অনেকগুলো এক্সাম্পল অলরেডি দেখলাম। দেন এত ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকলে পরে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা ইলেকট্রন ভোল্টে কত হবে ওই ভ্যালুটা বের করতে বলছে। তো তাহলে এইসব ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম ফেস করার কথা না। এরপরে বি নাম্বারে কি বলতেছে 9 এর বিতে, when beta radiation was first discovered it was suggested that there were electrons in the atomic nucleus। যে বেটা পার্টিকেল যখন নাকি ডিসকভার করছে তখন তারা ভাবতেছিল কি নিউক্লিয়াসের ভিতরে মনে হয় ইলেকট্রন থাকে, বাট it was soon realized that this was impossible because the energy of such an electron would be too great। যে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভিতরে থাকতে হইলে তার এনার্জি কি হইতে হবে, অনেক বেশি হওয়া লাগবে। তো এখন বলতেছে explain why an electron confined within a nucleus would have a much greater energy than the energy calculated in part A2। যে তুমি এইখানে যে এনার্জি বের করছো এই এনার্জির থেকে, যে এটা কি একটা ইলেকট্রন শেলে থাকা ইলেকট্রনের এনার্জি, যে একটা ইলেকট্রন শেলের মধ্যে ইলেকট্রন থাকলে পরে এনার্জি হবে এত। তো তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রনকে যদি থাকতে হয় তো তাহলে কি করা লাগবে, নিউক্লিয়াসে যে স্পেসিং গুলো আছে নিউক্লিয়াসের স্পেসিং এর সমান হইতে হবে না, কিন্তু নিউক্লিয়াসের স্পেসিং এর সমান যদি হইতে হয় ইলেকট্রনের ওয়েভলেন্থের ভ্যালু, এই যে আমরা একটু আগে একটা ক্যালকুলেশন করছিলাম না, কোথায় গেল, হয়ে গেল এটা নিউক্লিয়াসের সাইজের সমান দিয়ে আমরা যে বের করলাম মাত্র ক্যালকুলেশন করে। কমেন্ট করতে বললো যে ওইটার উপরে আবার, আচ্ছা এটা চেক পয়েন্ট কোশ্চেন মনে হয়, এই যে এটা যে বলতেছে একটা ইলেকট্রনকে দিয়ে যদি আমরা কি করতে চাই, একটা নিউক্লিয়াসের স্ট্রাকচারকে প্রুভ করতে চাই, যে একটা নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে এইসব যদি স্টাডি করতে চাই, তো তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থের ভ্যালু হইতে হবে কত, নিউক্লিয়াসের ভিতরে যে স্পেসিং আছে ওই নিউক্লিয়াসের সাইজের সমান। তো তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থ যদি 5 × 10⁻15 মিটার হইতে হয়, তো তাহলে ইলেকট্রনের ভেলোসিটিটা আমরা কি বের করছিলাম ফারহান, the velocity of the electron must be greater than the speed of light। লাইট স্পিড চেয়ে বেশি। হ্যাঁ, তো তাহলে এটা তো অ্যাকচুয়ালি পসিবল না। তো তাহলে এর জন্য বলছে যে ইলেকট্রনের এর জন্য স্পিড হইতে কি বলে এনার্জি হইতে হবে অনেক বেশি। যে এটা বলতেছে কি বলতেছে, the wavelength is similar to the size of the nucleus। যে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে হইলে কি হইতে হবে, নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে হইলে the electron must have a speed greater than the speed of light। কেন, বিকজ ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ভিতরে এক্সিস্ট করতে পারতে হয় তো তাহলে the wavelength of the electron, যে the de Broglie wavelength of the electron must be equal to the size of the nucleus। আর size of the nucleus কত, 1 × 10⁻15 মিটারের মতো। তো তাহলে এত ছোট ওয়েভলেন্থ হইতে হইলে কি করা লাগবে, ইলেকট্রনের ভেলোসিটি বা ইলেকট্রনের মোমেন্টাম অনেক বেশি হওয়া লাগবে। তো এই কথাটাই বলছে যে কেন ইলেকট্রন যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকবে তার এনার্জি বেশি দরকার হবে, বিকজ ইন অর্ডার ফর দ্য ইলেকট্রন টু বি উইদিন দ্য নিউক্লিয়াস, যে একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারতে হয় তো ইলেকট্রনের কি হইতে হবে, the wavelength of the electron must be equal to the size of the electron। ঠিক আছে, আর ইলেকট্রনের ওয়েভলেন্থের সাইজ যদি নিউক্লিয়াসের সাইজের সমান হইতে হয় তো তখন তার এনার্জি হইতে হবে অনেক 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 বেশি, যার জন্য ইলেকট্রনের স্পিড দরকার হবে স্পিড অফ লাইটের থেকেও বেশি, যেটা অ্যাকচুয়ালি পসিবল না। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এইটা ছিল আমাদের চেক পয়েন্ট কোশ্চেনের অ্যান্সার গুলা। তো তোমাদের পার্টিকেল অ্যাক্সেলারেটর যেসব ভিডিও গুলা দেওয়া হয়েছে হোপফুলি তোমাদের ওই ভিডিও গুলা দেখা শেষ। তো এখন আমরা পার্টিকেল অ্যাক্সেলারেটরের এগুলা নিয়ে ডিসকাস করব। দেখি পার্টিকেল অ্যাক্সেলারেটর এখানের মধ্যে কি কি বলা আছে। কি বলতেছে ফার্স্ট স্টুডেন্ট বুকে থেকে আমরা একটা
প্রিভিউ নিয়ে নেন, তোমাদের তো পার্টিকেল অ্যাসেলারেটরের এক্সপ্লেনেশন গুলো অলরেডি ভিডিওতে ছিল, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব যদি কারো কোনো কনফিউশন থাকে বুঝতে। আচ্ছা, তো এখন particle accelerators and particle detectors. It is remarkable that scientists have managed to find out the nature of particle that measure just 1 femtometer across. Femtometer মানে কি? 10 to the power minus 15 meter. তো তাহলে that is the size of the atomic nucleus. To help you understand how small that is, imagine 1000 solar systems next to one another. যে 1000টা সোলার সিস্টেম আমরা নিলাম, 1000টা সোলার সিস্টেম একসাথে নেওয়ার পরে now compare your size to that 1000 solar system. That is the difference. That difference is the size of the proton compared to you. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ওই 1000টা সোলার সিস্টেম একসাথে কনসিডার করলে ওই সোলার সিস্টেমের মধ্যে আমাকে কি সিগনিফিকেন্ট কোন পয়েন্ট হিসেবে দেখা যাবে? এখনই তো জাস্ট একটা সোলার সিস্টেমের মধ্যে আমাকে ঠিক মতো বোঝা যাবে না। আর একটা আর্থের মধ্যে কি মনে করো, জাস্ট একটা ম্যাপ ভিউতে তুমি একটা কোনো ভিউ দেখতেছো যে এই জায়গাটা হলো তোমার বিল্ডিং, তো এইখানের মধ্যে এটা জাস্ট একটু জুম আউট করলে পরে কি হয়ে যায়, তোমার এক্সিস্টেন্সটা অন্য সবকিছুর সাথে মিশে যায়। তো তাহলে এখানেই এত বড় সমস্যা। তো এখানের মধ্যে 1000টা সোলার সিস্টেম মিলানোর পর দেন ওখানের মধ্যে আমার এক্সিস্টেন্সটা তো বলতে গেলে নাই। তো তাহলে ওইটাই হলো মেইন কথা, যে তারা কত বড় একটা অ্যাডভান্সে নিয়ে আসছে টেকনোলজিকে। কি করছে? ডেভেলপিং বোথ দ্য থিওরিজ এন্ড দ্য টেকনোলজি টু মুভ সাবঅ্যাটমিক পার্টিকেলস সো দ্যাট উই ক্যান ডু এক্সপেরিমেন্ট উইথ দেম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রায়াম্পস অফ মডার্ন সায়েন্স। দ্য লার্জ হ্যাড্রন কোলাইডার, which is our greatest success story in such tiny scale experiment, is actually the largest machine ever built. এটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ডে হিউজ একটা মেশিন, এটা সার্নের আন্ডারে, বুঝছো? ওগুলা জিনিস কি কি, ওগুলা ডায়াগ্রাম গুলা দেখবো আমরা। কি বলতেছে এখানে, in this chapter we will look at how we can make tiny particles move in such a way that we can make them collide with each other so they interact and produce other particles. To discover what particles these collisions generate, we will also learn how they can be detected and then be identified. So তাহলে পার্টিকেল গুলাকে কিভাবে অ্যাসেলারেট করাবো, অ্যাসেলারেট করা পার্টিকেল গুলাকে কিভাবে আমরা ডিটেক্ট করব, দেন ডিটেক্ট করে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এই পার্টিকেলটা এইটাই ছিল। তো তাহলে এগুলো সবগুলো জিনিস আমরা এখানের মধ্যে দেখবো। ওকে, আচ্ছা, তো এখন পার্টিকেল অ্যাসেলারেটরস, পার্টিকেল অ্যাসেলারেটরস এর এখানের মধ্যে কি বলতেছে, লার্নিং অবজেক্টিভস। Describe the use of electric and magnetic field in particle accelerator. যে পার্টিকেল অ্যাসেলারেটরে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড কেন আমরা ইউজ করি আর কোন কাজে ইউজ করি, এগুলা জিনিসের পারপাস বলতে পারতে হবে আর বুঝতে পারতে হবে। এরপরে কি, derive and use the equation R is equal to momentum divided by mv or momentum divided by bq. এটা তো আমরা অলরেডি ডেরাইভ করছিলাম আগেই, তাই না? যে ম্যাগনেটিক ফোর্স ইজ দা সার্কুলার or centripetal force, তো তাহলে ওইটার থেকে রেডিয়াস ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু mv বাই bq, এই ফর্মুলা আমরা ডেরিভেশন শিখছি আগে। এরপরে explain why high energies are required to investigate the structure of the nucleus. এটা আমরা অলরেডি আগে ডিসকাস করে আসছি যে হাই এনার্জি পার্টিকেল কেন আমাদের দরকার। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি পার্টিকেল অ্যাসেলারেটর নিয়ে বলতেছে কি। To investigate the internal structure of particles like nucleons, মানে প্রোটন নিউট্রন, যারা নাকি নিউক্লিয়াসের ভিতরে থাকে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়। কি বলতেছে, প্রোটনস এন্ড নিউট্রনস, scientists collide them with other particles, scientists collide them with other particles at very high speeds, যে very high energy দিয়ে পার্টিকেল গুলাকে অ্যাসেলারেট করায়, দেন কি করা হয়, তাদেরকে প্রোটন নিউট্রনের সাথে কোলাইড করা হয়। তো প্রোটন নিউট্রন ওদের সাথে কোলাইড করলে পরে কি হবে, ওদের সাথে কোলাইড করলে পরে প্রোটন আর নিউট্রন অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো, ওগুলা তারা ইনভেস্টিগেট করতে পারে। এতদিন পর্যন্ত তো আমরা জেনে আসছি যে প্রোটন আর নিউট্রন তারা কি, তারা হলো আমাদের সাব অ্যাটমিক পার্টিকেল, আর প্রোটন আর নিউট্রনের থেকে ছোট কিছু আমাদের হয় না নরমালি।
কিন্তু অ্যাকচুয়ালি তারা এই পার্টিকেল অ্যাসেলারেটর দিয়ে যখন নাকি ওরকম শুট করছে অন্য পার্টিকেলদের উপর, তখন তারা কি ডিটেক্ট করছে? তখন তারা ডিটেক্ট করছে যে প্রোটন আর নিউট্রনের ভিতরেও আরো ছোট ছোট পার্টিকেল আছে, যাদেরকে আমরা নাম দিব পরে, দেখবো নামগুলা, যে তাদের নাম হলো কোয়ার্ক। যে প্রোটনস এন্ড নিউট্রনস আর মেড আপ অফ কোয়ার্কস। ওকে, এখন এই কোয়ার্কের ফ্যামিলি, অ্যান্টি কোয়ার্কের ফ্যামিলি, দেন ইলেকট্রনের ফ্যামিলির নাম হলো লেপটন। তো ওইসব জিনিসগুলো আমরা পার্টিকেলের নেক্সট চ্যাপ্টারের মধ্যে দেখব। এখনের চ্যাপ্টারটার মধ্যে মেইনলি পার্টিকেল অ্যাসেলারেটর কোনগুলা, পার্টিকেল অ্যাসেলারেটর কিভাবে কাজ করে, পার্টিকেল ডিটেক্টর কোনগুলা, পার্টিকেল ডিটেক্টর কিভাবে কাজ করে, এইসব জিনিস নিয়ে ডিসকাস করব। তো কি বলতেছে এখানে, it is necessary to use high energy particles just because at lower energies the particles just bounce off each other। যে আমরা যখন নাকি মনে করো আমাদের চোখের দেখায় সামনাসামনি আমরা মনে করো দুইটা অবজেক্ট একটার সাথে আরেকটাকে কোলাইড করাইলাম, কি হবে? একটা কি আরেকটার ভিতর দিয়ে মুভ করে চলে যাবে? না, একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে তারা অপোজিট ডিরেকশনে মুভ করে চলে যাবে। কিন্তু যদি আমরা কোন একটা কিছুর ভেলোসিটি এত বেশি বাড়ায় দেই, কি হবে? তখন তার ডি ব্রগলি ওয়েভলেন্থ অনেক কমে যাবে। তো তখন সে আরেকটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পেনিট্রেট করে অন্য সাইড দিয়ে বের হইতে পারবে। সো তাহলে তখন আমরা কি করতে পারবো? যার ভিতর দিয়ে পেনিট্রেট করতেছে তার ইন্টারনাল স্ট্রাকচার দেখতে কেমন, ওইসব জিনিসগুলো আমরা ইনভেস্টিগেট করতে পারবো। ওকে, তো কি বলতেছে, কিপিং দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার আ সিক্রেট। যে এট লোয়ার এনার্জি, যে এনার্জি যখন কম থাকে তখন পার্টিকেল গুলা কোলাইড করলে কি হবে? দে উইল জাস্ট বাউন্স অফ ইচ আদার, কিপিং দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার আ সিক্রেট। যে তাদের ইন্টারনাল স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি ওইটা আমরা বুঝতে পারবো না, বিকজ কেউ কারো ভিতর দিয়ে পাস করতে পারতেছে না। সো আমাদের চোখ ওখানে যাবে না, আর আমরা ভিতরে কি আছে ওগুলা দেখতে পারবো না। কিন্তু ইফ উই ক্যান কোলাইড পার্টিকেলস হার্ড এনাফ, যে তাদেরকে যদি অনেক হাই এনার্জিতে কোলাইড করে তো তাহলে অনেক বড় লেভেলের একটা কলিশন হবে। তো তখন কি হবে ওইটা নিয়ে বলতেছে। তো তখন দে উইল ডিসইন্টিগ্রেট এন্ড শো দেয়ার স্ট্রাকচার, যে তখন তারা এরকম ভেঙে যাবে বা তখন তাদের ভিতর দিয়ে কোনো পার্টিকেল পাস করতে পারবে। তখন কি করতে পারবো? ইন্টারনাল স্ট্রাকচার গুলাকে আমরা তখন দেখতে পাবো। If we can collide particles hard enough, they will disintegrate and show their structure. কি বলতেছে? In most cases, additional particles are created from the energy of the collision. এখানের মধ্যে আমাদের E is equal to mc square, ওই জিনিসটার অনেক বড় একটা ইউজ আসবে, যে ম্যাস থেকে এনার্জিতে কনভার্ট করা যায়, এনার্জি থেকে ম্যাসে কনভার্ট করা যায়। তো এখন sometimes these extra particles uncover or confirm other new physics. সো এইসব জিনিসগুলো আমরা প্রত্যেকটাই দেখবো কি কি হয়। কি বলতেছে, the challenge for scientists has been to accelerate particles to high enough speed। যে পার্টিকেলদেরকে একটা পার্টিকেল দিয়ে আরেকটা পার্টিকেলকে স্টাডি করার জন্য কি লাগবে, আমরা কি বুঝলাম এতক্ষণ পরে? আমরা বুঝলাম যে একটা পার্টিকেল দিয়ে অন্য আরেকটা পার্টিকেলকে যদি স্টাডি করতে চাই, যে কোন একটা পার্টিকেলের ইন্টারনাল স্ট্রাকচার কেমন, ওগুলো যদি আমরা দেখতে চাই, তো তাহলে কি করতে হবে? অনেক হাই এনার্জি পার্টিকেল দিয়ে কলিশন করাইতে হবে। কিন্তু এই অনেক হাই এনার্জি পার্টিকেল দিয়ে কলিশন করানোর জন্য কি করা দরকার? পার্টিকেলদেরকে অনেক হাই স্পিডে অ্যাসেলারেট করানো দরকার। এখন তাদেরকে এত হাই স্পিডে অ্যাসেলারেট করানোর জন্য কি লাগবে? পার্টিকেল অ্যাসেলারেটর লাগবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ ফর দ্য সায়েন্টিস্ট। তো তারা কি করে? Charged particles can be accelerated in straight lines using electric field। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড ইউজ করে কি করতে পারি? আমরা চার্জড পার্টিকেলকে অ্যাসেলারেট করাইতে পারি। তো এটা আমরা লিনিয়ার অ্যাসেলারেটরের মধ্যে দেখব, কিন্তু তার একটা লিমিটেশন আছে, যে তাকে একদম কন্টিনিউয়াসলি স্ট্রেইট একটা লম্বা টিউবের মতো বানাইতে হয়। কিন্তু তাকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে যাই, ম্যাগনেটিক ফিল্ডের জিনিস আমরা কি পড়ছিলাম ফারহান, মনে আছে? যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে a charged particle move in a circular path। তো তাহলে জি ভাই, যদি চার্জ পার্টিকেলটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে নিয়ে যায়, তখন সে কি করবে? একটা সার্কুলার একটা পাথে আর একটা কার্ভড একটা পাথে মুভ করবে। এই যে and the direction changed along a curved path by magnetic field। ওইটা আমরা সাইক্লোট্রন নামের একটা পার্টিকেল অ্যাসেলারেটর আছে, ওইটার মধ্যে দেখবো। তো ফার্স্টে এখন আমাদের কি লিনিয়ার অ্যাসেলারেটর। তো এখন লিনিয়ার অ্যাসেলারেটরের এখানের মধ্যে কি বলতেছে এই জিনিসগুলো আমরা দেখে নিই।
ফার্স্ট অফ অল এই লিনিয়ার অ্যাসেলারেটরের এই এক্সপ্লেনেশন যেটা, এই এক্সপ্লেনেশন অলরেডি তো তোমাদেরকে ওই ভিডিও যে বলছিলাম যে জেন এ টু ব্যাচের ভিডিও, ওই এ টু ব্যাচের ভিডিওর মধ্যে দেওয়া। স্টিল এখন আমরা আরেকটা চ্যানেলের ভিডিও থেকে ফার্স্ট এটা দেখে নিব যে তারা কি বলতেছে। আচ্ছা, তো এখন এখানের জন্য আমরা দেখি যে একটা লিনিয়ার অ্যাসেলারেটর কিভাবে করে কাজ করে। ওকে, তো ফার্স্ট অফ অল একটা লিনিয়ার অ্যাসেলারেটরের মেইনলি প্রিন্সিপালটা কি কি ইউজ করে, যে ইলেকট্রিক্যাল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে, দেন অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কিভাবে করে কাজ হয় ওই সব প্রত্যেকটা জিনিসে আমরা একটা একটা করে দেখব। তো এখানের মধ্যে অনেকগুলো তোমাদের এক্সপ্লেনেশন আছে। এখানে এই যে সায়েন্স শর্টের এই ভিডিওগুলো, এগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল পার্টিকেল ফিজিক্সের একদম শুরুতেই, যেন তোমরা দেখে রাখো। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা কয়টা ভিডিও দেখব যেখানের মধ্যে থেকে এক্সপ্লেনেশন গুলো আমরা ক্লিয়ার করে রাখবো যে কিভাবে করে একটা লিনিয়ার অ্যাসেলারেটর কাজ করে। ওকে, In this video, I am going to share with you how a linear accelerator can be used for giving more energy. আচ্ছা, এটার মধ্যে ক্যাপশন নাই, ক্যাপশন ওয়ালা কোন একটা ভিডিও এখানের মধ্যে দেই। Most particle physics experiments need particles at very high energies. This is the complex that is at CERN, the Centre for European Research Nucléaire. It's a French acronym. It is in between France and Switzerland. This is the main CERN complex here, and it all starts with a type of accelerator which is called a LINAC, a linear accelerator. The LINAC injects protons into the proton synchrotron, the PS. That proton synchrotron is about 700 meters in circumference. That gets then injected into the SPS, the super proton synchrotron here, which is a 7-kilometer ring. And then the protons split into two beams. One goes clockwise, the other anti-clockwise, around the LHC, the Large Hadron Collider. The Large Hadron Collider is a 27-kilometer circumference ring, and it collides two beams at the various experiments. This is ATLAS experiment, and this is the CMS, Compact Muon Solenoid. These are the two experiments wherein the Higgs was detected. And the other very noteworthy experiment, and there's loads of experiments going on here, not just on the LHC ring, the Large Hadron Collider ring. It's very large, collides hadrons. It is another experiment, very important. This is the one where they're trying to judge why we are in a matter universe rather than an antimatter universe, and why indeed at the beginning of time was there not equal amounts of matter and antimatter, and so all the matter and antimatter annihilated each other.
Okay, well this is going to be taking you through the 3 different types of accelerator you need to know. LINAC, then a cyclotron, which there may well be some of at CERN, but it's not part of the main complex, and the synchrotron, which these large rings are examples of. It's probably just worth me recapping some ideas from GCSE. The idea is to do with electrical and magnetic fields. So let's just begin with a particle in a electrical field. So this is a plus and this is a minus. That particle, if it is charged, is going to feel a force towards either the negative plate or the positive plate, and I hope you can realise that particle must be a positive particle, the way I've drawn it, because it is negative. And I hope as well that you remember that, sorry, I'll just leave a little note, that's an electric field. I hope you can remember as well that you learnt about electromagnetism. And you learnt that 3 things were related to one another at right angles, and depending on whether you were using your left hand rule which is the motor effect rule. Remember, with motor on the left, where you were taking a force, a current, and a magnetic field. So you were taking a current, I, and a magnetic field, which has the symbol B, that was on your first finger, and you were making a force in the direction of the thumb. That's the left-hand rule. You didn't really have to use the right-hand rule, but electromagnetic induction, where you're inducing a current or inducing a potential difference, then you were starting with a force and a magnetic field, and you were producing a current. You're inducing a current. Now remember, a current is just a flow of charge. So these 2 are crucial. This is the dynamo or generator effect. Crucial to understanding particle physics, as is the electrical field here. We can only accelerate charged particles, that's what this is saying. When we want to actually make charged particles turn corners, bend them around rings, then we use a left-hand rule. And when we want to actually accelerate them using a magnetic field, which we do it sometimes, then we use the right-hand rule. An electron gun, or the cathode ray, is one of the simplest particle accelerators there is. And pretty much we all had these in our homes. TVs were made using cathode rays. And until they invented the liquid crystal display, pretty much every computer and TV was a stream of electrons that originated from a heater. And the heater at the back, as it got hot, it released what were called thermal electrons. It was called thermionic emission of electrons. And it's a little bit like, you probably remember the photoelectric effect from the quantum physics. Basically, this heater, as it got hot enough, it released thermal electrons. There they are. Now, those thermal electrons obviously are negative, so now we need to actually accelerate them. How do we accelerate them? Well, we accelerate them towards a positive potential. This plate had a little gap in it,
and you ended up with this stream of particles. They're accelerated from the negative to the positive. They're accelerated through this potential difference just here. So hence why it's called a cathode ray, because this is the cathode, which you'll remember from your chemistry, and negative electrode, and this is the anode. Okay, and then, well, now we've just got a stream of electrons going straight forward. They've been given a certain amount of energy, and we want to actually display an image. So there was a fluorescing screen. I've probably spelled fluorescing wrong. And there was either some electrically charged plates to deflect the beam, or magnetic plates. So there were these big coils of wire on either side. They were called Helmholtz coils. And well, then you've got yourself a current. This is current going backwards, remember, because conventional current is positive to negative, and these are all negative. And you had a magnetic field, so north to south, so you had a force into or out of the page, and you could change that. You could control that by simply reversing your currents in your coils. The beam just tracked across the screen, and it changed in intensity, which changed the colour of the pixel. Hopefully you've got the idea from that slide that the electron gun has a source of particles and an accelerating potential difference between where the source is and the first kind of plate. Well, a linear accelerator adds extra steps on. So it doesn't just accelerate the particles through one potential difference from the source to a plate, but it accelerates the particles through a series of tubes. Those tubes get longer, and they get longer and longer because each time it accelerates, the particle needs to go further. So let's just say, for example, that we have a negative particle once more, and we want to accelerate it towards the first plate. That first plate needs to be positive. So the particle accelerates. Problem is, it will stop there if that's positive. So what happens in a LINAC is the potential switches, and this one becomes negative. It becomes negative, and the next tube along becomes positive. So our negative particle is accelerated towards the next tube. It's going even faster this time. It's pushed away from the negative, and it is attracted towards the positive. And just as it gets in the center of this tube, we want the potentials to switch again, so that this now becomes negative and therefore repels the particle, pushing it through the next gap, whilst the next tube along becomes positive. So even faster this time. Now, when it gets there, obviously that's going to switch to negative, and it's going to be pushed towards the next tube. And we can build this as many stages as we like. What we do is we use a fixed alternating potential difference. So if this is one terminal, that will be attached to the first tube, the other terminal will be attached to the second tube, and in the first terminal will be attached to the next tube, and this will be attached to the one after that, and so on and so forth. So the frequency of the alternating current, the alternating potential difference, can stay the same, even though the particle is getting faster and faster and faster. This is a very simple setup, and it's really useful for getting that first stream of particles going. But very quickly, when you get to higher energies, you end up with LINACs, linear accelerators, that need to be modern, and that's not very practical. It's not very cheap to build either. So the LINAC then, perfectly feasible for... আচ্ছা, তো তাহলে এতক্ষণ যে ওরা লিনিয়ার অ্যাক্সেলারেটর নিয়ে ডিসকাস করলো, হ্যাঁ,
লিনিয়ার অ্যাক্সেলারেটরের মেইন কাজগুলো কি কি বলছে খেয়াল করো। ফার্স্ট অফ অল লিনিয়ার অ্যাক্সেলারেটর, লিনিয়ার ওয়ার্ডটার মানে কি স্ট্রেট, তাই না? তো এখন এখানের মধ্যে কি করবে, সাপোজ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেলারেট আ পার্টিকেল যেটা হলো পজিটিভলি চার্জড, ওকে? তুমি একটা পজিটিভ একটা চার্জের পার্টিকেলকে কি করতে চাও, অ্যাক্সেলারেট করাইতে চাও। তো এখন এখানে কতগুলি সিলিন্ড্রিক্যাল শেপের এরকম টিউব থাকবে। আচ্ছা, সো এখন তুমি কি করতে চাও, এই যে পজিটিভ একটা চার্জ ড্র করলাম, এই যে এটা, এই পজিটিভ চার্জটাকে তুমি অ্যাক্সেলারেট করাইতে চাও। তো এখন এই পজিটিভ এই চার্জটাকে অ্যাক্সেলারেট করতে পারার জন্য তোমার কি লাগবে, পজিটিভ চার্জ কার কাছে অ্যাট্রাক্টেড হবে, একটা নেগেটিভ চার্জের কাছে অ্যাট্রাক্টেড হবে না? সো তাহলে দ্য ফার্স্ট টিউব, যে চার্জ পার্টিকেলটা যে চার্জের, যে একটা পজিটিভ চার্জকে যদি অ্যাক্সেলারেট করতে চাও, তো তাহলে তার ইনকামিং টিউবটাকে কি হতে হবে, অপোজিট চার্জ হতে হবে। তো তাহলে তুমি একটা পজিটিভ চার্জকে অ্যাক্সেলারেট করাইতে চাও, তো এখন ইনকামিং টিউবটাও যদি পজিটিভ থাকে, তো তাহলে কি সে ওই ইনকামিং টিউবের দিকে অ্যাক্সেলারেট করবে? তার কাছে কি অ্যাট্রাক্টেড হবে? তার কাছে কিন্তু অ্যাট্রাক্টেড হবে না, কি হবে, তার কাছ থেকে রিপেলড হবে। তো রিপেল হইলে পরে তার স্পিড কি বাড়বে নাকি কমবে? তখন কিন্তু তার স্পিডটা কমে যাবে। তো এর জন্য আমাদের এমন ভাবে এই মেশিনটাকে সেট আপ করা লাগবে যেন কি হয়, এমন ভাবে মেশিনটাকে সেট আপ করা লাগবে যেন অলওয়েজ when the particle is going into a tube, যে টিউবের ভিতরে সে যাইতে চাইতেছে, ওই টিউবের চার্জটা যেন পার্টিকেলের চার্জের অপোজিট হয়। যে পার্টিকেলটা নিজে হলো পজিটিভ চার্জ, তো তাহলে তাকে কার ভিতরে যাওয়া লাগবে, একটা নেগেটিভলি চার্জ একটা টিউবের ভিতরে যাইতে হবে, তাহলে সে কি করবে, অ্যাক্সেলারেট করবে। তো এখন একবার যখন নাকি পার্টিকেলটা টিউবের ভিতরে ঢুকে গেছে, এখন এই টিউবের ভিতরে তার স্পিড চেঞ্জ হবে না, টিউবের ভিতরে সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। এর জন্য এই যে টিউবের ভিতরে সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে দেখে টিউব গুলাকে আমরা ড্রিফট টিউবও বলে থাকি। টিউব গুলাকে মাঝে মাঝে আমরা কি বলি, ড্রিফট টিউব বলি। এখন এই যে পার্টিকেলটা তোমার টিউব নাম্বার 1 এর ভিতরে আছে, টিউব নাম্বার 1 এর ভিতরে থাকতে থাকতেই তখন কি হবে, আমাদের পোলারিটিটা চেঞ্জ হবে। যে টিউব এতক্ষণ পজিটিভ নেগেটিভ ছিল সে হয়ে যাবে পজিটিভ, এন্ড যে টিউব এতক্ষণ পজিটিভ ছিল সে হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে যেন কি হয়, এই যে পার্টিকেলটা যখন নাকি টিউব 1 থেকে বের হবে আর টিউব 2 এর দিকে যাবে, হ্যাঁ কি বলতেছি, পার্টিকেলটা যখন নাকি টিউব 1 এর থেকে বের হবে এন্ড টিউব 2 এর দিকে যাবে, তখন যেন সে কি করে, টিউব 2 এর দিকে যেন অ্যাক্সেলারেট করে, ঠিক আছে? তো তাহলে টিউব 2 এর দিকে অ্যাক্সেলারেট করার জন্য the tube must have the opposite charge to that of the charged particle। তো এই যে তোমার এতক্ষণ পজিটিভ ছিল এখন নেগেটিভ হয়ে যাবে, এতক্ষণ নেগেটিভ ছিল এখন পজিটিভ হয়ে যাবে, এটা কিভাবে পসিবল, যদি আমরা একটা কি করি, অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই ইউজ করি। তো এর জন্য এখানের মধ্যে আমরা কি ইউজ করতেছি, we use a alternating power supply, sorry, অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই কি থাকবে, একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ। তো এখন হাফ সাইকেল ধরে আর একটা সার্টেন টাইম ধরে একটা সাইড থাকবে পজিটিভ আর একটা সাইড থাকবে নেগেটিভ, দেন আরেকটা হাফ টাইম ধরে কি হবে, পজিটিভ আর নেগেটিভটা ফ্লিপ হয়ে যাবে। তো এইভাবে করে করে তারা কি করে, পোলারিটিটা চেঞ্জ করে।
তো এখানের মধ্যে স্পেসিফিক যে কোয়েশ্চেন গুলো আসে এগুলা কিন্তু তোমাদের ওই যে আমার যেই জেন A2 ব্যাচের ভিডিওটা ওই A2 ব্যাচের ভিডিওর মধ্যে সবকিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া। এই যে লিনিয়ার অ্যাসেলারেটর ফার্স্টে হলো তার ডায়াগ্রামটা এমনি করে দিছিলাম যে এসি সাপ্লাই এ বি সি ডি যে ড্রিফট টিউব গুলো আছে, দেন লিনিয়ার অ্যাসেলারেটরটা কিভাবে কাজ করে। Initially tube A is given a positive potential by the AC supply, যে alternating power supply টা ফার্স্টে প্রথম টিউবটাকে যে টিউব A টাকে পজিটিভ চার্জ দিবে। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, সো পজিটিভ চার্জ দিল, তো তাহলে সে কি করবে? This causes the negatively charged electrons to be accelerated to the tube. তো তাহলে আমরা কাকে অ্যাসেলারেট করাইতে চাইতেছি? এখানের জন্য ইলেকট্রনকে অ্যাসেলারেট করাতে চাইতেছি। তো ইলেকট্রন তো নিজে হলো নেগেটিভ চার্জ, তো ইলেকট্রনকে অ্যাসেলারেট করানোর জন্য সে যে টিউবের ভিতরে যাইতে চাবে ওই টিউবটাকে কি দিতে হবে? ইলেকট্রনের অপোজিট চার্জটা দিতে হবে। তো তাহলে ইলেকট্রন হলো নিজে নেগেটিভ, তো তাহলে সে যে টিউবের ভিতরে যাইতে নিবে ওইটাকে কি দিতে হবে? পজিটিভ চার্জ দিতে হবে। তো তাহলে ইলেকট্রন গুলা যেন ওইটার ভিতরে অ্যাসেলারেট করে। দেন বলতেছে কি electrons travel with a constant velocity inside the tube, যে টিউবের ভিতরে গেলে পরে তখন আর ভেলোসিটি চেঞ্জ হয় না, তখন ওখানে কি করে? কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করে। because they are shielded from the electric field, যে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন সেম, তো এর জন্য এটা কি থাকে? শিল্ডেড থাকে, ওখানের মধ্যে ভেলোসিটি চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। এখনো ক্লাসের সাউন্ড পাইতেছো না? এখন তো পাওয়ার কথা। আচ্ছা, সো তাহলে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে ইলেকট্রনকে আমরা কি করব? একটা লিনিয়ার অ্যাসেলারেটর দিয়ে অ্যাসেলারেট করাবো। তো তাহলে ইলেকট্রন নিজে তো নেগেটিভ চার্জ, তো তাহলে ইলেকট্রনকে অ্যাসেলারেট করানোর জন্য কি হইতে হবে? তার সামনের টিউবটাকে নেগেটিভ উল্টা চার্জ হইতে হবে। ইলেকট্রন হলো নিজে নেগেটিভলি চার্জ, তো তাহলে সামনের টিউবটাকে হওয়া লাগবে পজিটিভলি চার্জ। তো তাহলে সামনের টিউবটা পজিটিভ চার্জ হলে পরে ইলেকট্রনটা তার কাছে অ্যাসেলারেট করে গেল। এখন টিউবের ভিতরে ঢুকে যাওয়ার পর তখন কি হবে? ইলেকট্রনটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করবে। দেন 1 নাম্বার টিউব থেকে বের হইতে সময় সে যখন 1 নাম্বার টিউব থেকে বের হবে আর 2 নাম্বার টিউবে ঢুকবে, ওই সময় কি হবে? ওই সময় ইলেকট্রনটাকে আবার অ্যাসেলারেট করতে পারতে হবে। তো ওই সময় ইলেকট্রনটাকে অ্যাসেলারেট করতে পারার জন্য কি দরকার? যে টিউব থেকে বের হবে ওই টিউবের চার্জ হইতে হবে চার্জ পার্টিকেলের সেম সাইনের, যে ইলেকট্রন নিজে নেগেটিভ, তো তাহলে টিউব এ এখন হবে নেগেটিভ চার্জ, আর সে এখন টিউব বি তে ঢুকবে। যে ইলেকট্রন এতক্ষণ টিউব এ এর ভিতরে ছিল, ইলেকট্রন এতক্ষণ টিউব এ এর ভিতর দিয়ে যাইতেছে, তো এখন টিউব এ থেকে বের হইতে সময় কি করা লাগবে? ইট মাস্ট অ্যাসেলারেট টুয়ার্ডস টিউব বি and it must be repelled away from tube A. তো তাহলে টিউব A থেকে রিপেলড হবে and টিউব B এর দিকে অ্যাসেলারেট করবে। এটার জন্য কি করা লাগবে? এতক্ষণ টিউব A ছিল পজিটিভলি চার্জ, তো এখন টিউব A টাকে এখন কি করতে হবে? তার চার্জের সাইনটাকে বা তার পোলারিটিটাকে রিভার্স করা লাগবে, যে তখন টিউব A টাকে নেগেটিভ চার্জ হইতে হবে। সো এইভাবে করে কি করা লাগবে? পোলারিটি চেঞ্জ করতে হবে। সো অ্যাসেলারেশনের কাজটা কোথায় হয়? এই যে এই জায়গাটায়, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই পোরশন গুলাতে কি হইতেছে? the electron are accelerating. টিউবের ভিতরে ঢুকে গেলে কিন্তু আর অ্যাসেলারেশন হয় না, টিউবের ভিতরে ঢুকে গেলে তখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে। সো তাহলে অ্যাসেলারেশনের কাজটা কোন জায়গায় হয়? ইন বিটুইন দা টিউবস, যে ইন বিটুইন দা টিউব, যে একটা টিউব থেকে বের হইতে এন্ড আরেকটা টিউবে ঢুকতে সময় যেটুকু টাইম পাস করে ওই সময় কি হবে? ওই সময় ইলেকট্রন গুলা অ্যাসেলারেট করবে বা চার্জ পার্টিকেল গুলা অ্যাসেলারেট করবে। এন্ড এই যে ইলেকট্রন গুলা কি করতেছে? অ্যাসেলারেট করতেছে। এর জন্য কি দরকার? ইলেকট্রন গুলো অ্যাসেলারেট করার জন্য তারা যেই টিউবের দিকে যাবে ওই টিউবের চার্জটা ইলেকট্রনের অপোজিট চার্জ হইতে হবে, তাহলে যেন তার কাছে কি হয়? অ্যাট্রাক্টেড হয়। এখন একটা ব্যাপার একটু খেয়াল করো, কি জিনিস? যে টিউব গুলা দেখতেছো আস্তে আস্তে যে লম্বা হইতেছে, প্রথমে টিউব গুলা লেন্থে ছোট, পরে টিউব গুলা আস্তে আস্তে লম্বা হইতেছে। কেন?
ইলেকট্রন গুলা যে এখানের মধ্যে লম্বা হইতেছে, হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ দ্যাট ইলেকট্রন গুলা যত স্পিড গেইন করবে, ইলেকট্রন গুলা যত স্পিড গেইন করবে তত কি করবে, তারা আরো ফাস্টার মুভ করবে। সো এই যে আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই, এই যে আমাদের অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই কি করবে, অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই একটা সার্টেন টাইম পর পর তাদের পোলারিটি চেঞ্জ করবে। তো এখন তাদের তো একটা ফ্রিকোয়েন্সি আছে বা তাদের একটা টাইম পিরিয়ড আছে, যে ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ অর কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ যেটাই বলো, তাদের একটা টাইম পিরিয়ড আছে না, যে এতটুকু টাইম উপরেরটা থাকবে পজিটিভ, নিচেরটা থাকবে নেগেটিভ, আর এতটুকু টাইম উপরেরটা হবে নেগেটিভ, নিচেরটা থাকবে পজিটিভ, এরকম। সো তাহলে এই যে তাদের একটা টাইম পিরিয়ড আছে ফিক্সড, সো তাহলে ইলেকট্রন গুলোর কি করা লাগবে বলো তো মোহাইমিন? দ্য ইলেকট্রনস মাস্ট স্পেন্ড, এই যে দ্য চার্জেস মাস্ট স্পেন্ড equal amount of time in each tube, ঠিক আছে? প্রত্যেকটা টিউবে তাদের কি করা লাগবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম পাস করতে হবে। ওকে, সো তাহলে ইলেকট্রন গুলা বা চার্জ পার্টিকেল গুলার যদি প্রত্যেকটা টিউবে সেম অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হয়, তো যখন নাকি ইলেকট্রন গুলার স্পিড বেড়ে যাবে, তো তাহলে তাদেরকে সেম টাইম ধরে ওই সিলিন্ডার গুলার ভিতরে রাখার জন্য কি করা লাগবে, সিলিন্ডার গুলাকে লেন্থে লম্বা হইতে হবে না? তো তাহলে ওই জিনিসটা যে why the tubes are progressively made longer, যে টিউব গুলাকে কেন প্রোগ্রেসিভলি লম্বা বানাইতে হয়, এটার অ্যানসারটা কি, যে চার্জ গুলাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করা লাগবে সবগুলা টিউবের ভিতরে। সো তাহলে যত অ্যাসেলারেট করবে তাদের ভেলোসিটি বাড়বে, তো তাহলে ভেলোসিটি বেড়ে গেল, কিন্তু সেম টাইম স্পেন্ড করতে হলে কি করা লাগবে, টিউব গুলাকে তখন লম্বা বানাইতে হবে। সো ওই ব্যাপারটা হলো এখানের মধ্যে অ্যানসার। এমন টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে পাবা, তো এর জন্য এটা লিখায় রাখলাম যে কি, কেন টিউব গুলা প্রোগ্রেসিভলি লম্বা হইতে হয়, বিকজ দ্য charged particles must spend equal amount of time in each tube, তো এটার জন্য। এরপর কি বলতেছে যে as the electrons leave tube A the AC supply will reverse, কি হবে, এতক্ষণ টিউব A টা ছিল পজিটিভ চার্জ, এখন টিউব A টাকে নেগেটিভ দিয়ে দিবে, যে giving tube A a negative potential and tube B a positive potential। সো তাহলে কি হবে, the electrons are repelled by tube A and attracted by tube B, thus making them accelerate again. This process repeats until the electron leaves the final tube। তো তাহলে এই প্রসেসটা রিপিট হইতে থাকে, কিন্তু টিউব গুলা প্রোগ্রেসিভলি লম্বা হয় কেন, টিউব গুলা প্রোগ্রেসিভলি লম্বা হয় বিকজ ইলেকট্রন গুলার যেহেতু ভেলোসিটি বেড়ে যাইতেছে, কিন্তু তাদের সবগুলা টিউবের ভিতরে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হবে, তো এটার জন্য টিউব গুলা কি হবে, প্রোগ্রেসিভলি এরকম লম্বা হইতে থাকবে। যে এখানের জন্য স্টুডেন্ট বুকের মধ্যে কি বলতেছে, আমরা স্টুডেন্ট বুকের এক্সপ্লেনেশনটা দেখে নেই। এই যে লিনিয়ার অ্যাসেলারেটরের কথা কি বলতেছে, যে দেখো টিউব গুলা যে প্রোগ্রেসিভলি লম্বা হয়, সরি, এই যে টিউব এ এতটুকু, টিউব বি আরেকটু লম্বা, টিউব সি আরেকটু লম্বা, টিউব ডি আরো লম্বা, টিউব ই আরো লম্বা। তো এরকম যত টিউব লাগাইতে থাকবে সামনে, তত টিউব গুলার লেন্থ কি হইতে থাকবে, বাড়তে থাকবে। তো কি বলতেছে, one of the simplest ways to produce energy high enough for this particle collision is to accelerate a beam of charged particle along a straight path. However, the maximum achievable potential difference limits this, যে আমরা এখানের মধ্যে কি করতেছি, বললাম না যে একটা টিউব থেকে বের হয়ে আরেকটা টিউবের ভিতরে যাইতে সময় এই জায়গাগুলোতে অ্যাসেলারেশন হয়, ইন বিটুইন দা টিউব কি হইতেছে, অ্যাসেলারেশনের কাজটা হইতেছে। তো তাহলে তুমি মনে করো পটেনশিয়াল ডিফারেন্স এখানে দিলা কত, মনে করো দিছো 1000 ভোল্ট, তো তাহলে টিউব এ থেকে টিউব বি তে যাইতে সময় একবার 1000 ইলেকট্রন ভোল্ট এনার্জি গেইন করলো, টিউব বি থেকে টিউব সি তে যাইতে সময় আবার সেম পটেনশিয়াল ডিফারেন্স যে 1000 ইলেকট্রন ভোল্টের এনার্জি গেইন করলো। তো যতগুলা গ্যাপ আছে, যতগুলা টিউবের মাঝে গ্যাপ থাকবে, ততগুলা জায়গায় কি হবে, অ্যাসেলারেশন হবে। কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করবে,
পটেনশিয়াল ডিফারেন্সের সমান, যে পটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ অফ দা চার্জ পার্টিকেল, ওই সমান কি করবে, এনার্জি গেইন করবে। কিন্তু ম্যাক্সিমাম কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স দিতে পারবো আমরা, ওইটার তো একটা লিমিট আছে, যে আমরা যত মন চায় ততই তো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে পারি না। তো তাহলে এটার জন্য আমরা কি করব, মাল্টিপল টাইম এরকম গ্যাপের ভিতর দিয়ে নিয়ে আমরা অ্যাসেলারেট করাবো, তাহলে যেন কি করতে পারি, অনেকবার সেম অ্যামাউন্ট অফ এনার্জি দিয়ে দিয়ে এনার্জির ভ্যালুটাকে হাই বানাইতে পারি। কি বলতেছে এখানের মধ্যে দেখি, টু ওভারকাম দিস প্রবলেম দ্য পার্টিকেলস আর অ্যাসেলারেটেড ইন স্টেজেস। এই যে ফার্স্টে টিউব এ থেকে টিউব বি তে যাইতে সময় একবার পটেনশিয়াল ডিফারেন্স ভি দিয়ে অ্যাসেলারেট করাইলাম, দেন আবার সেম পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাসেলারেট করাইলাম, আবার সেম পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে অ্যাসেলারেট করাইলাম। তো যতগুলা গ্যাপ আছে তত বারবার কি হইতেছে, প্রত্যেকটা স্টেজে যে একটা টিউব থেকে বের হয়ে আরেকটা টিউবে ঢুকতে সময় বারবার আমরা অ্যাসেলারেট করতেছি, তো তাহলে যেন ভেলোসিটির ভ্যালুটা আরো বাড়াইতে পারি বা এনার্জির ভ্যালুটাকে যেন বাড়াইতে পারি। কি বলতেছে দেখো, দে আর রিপিটেডলি অ্যাসেলারেটেড থ্রু দা ম্যাক্সিমাম পিডি, যে প্রত্যেকবার ভি ভোল্টেজের থ্রুতে অ্যাসেলারেট করানো হচ্ছে, মেকিং দা পার্টিকেল এনার্জি ইজ ভেরি হাই। Using this principle, the 3.2 kilometer Stanford linear accelerator in USA can accelerate electrons to an energy of 50 giga electron volt. 50 giga মানে কত, 50 into 10 to the power 9 electron volt। এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি তারা কি করতে পারে, দিতে পারে, যে মিনিং দ্যাট দে হ্যাভ এফেক্টিভলি পাস থ্রু আ পটেনশিয়াল ডিফারেন্স অফ 50 বিলিয়ন ভোল্ট, যে আমরা 50 into 10 to the power 9 ভোল্ট ভোল্টেজে আর এত পটেনশিয়াল ডিফারেন্সে একটা ইলেকট্রনকে অ্যাসেলারেট করাইলে যে এনার্জি পাবে তত এনার্জি দিতে পারে একটা ইলেকট্রনকে। তা এখন এখানের মধ্যে কি বলতেছে, if the particles to be accelerated by the linear accelerator in figure A are electron, they are generated by the electrostatic machine and then put into the machine। যে ভেন ডি গ্রাফ জেনারেটর দিয়ে ইলেকট্রন প্রডিউস করা হয় বা ইলেকট্রন রিলিজ করা হয়, দেন ওই ইলেকট্রন গুলাকে এই পার্টিকেল অ্যাসেলারেটরের ভিতর দিয়ে, যে লিনিয়ার অ্যাসেলারেটরটা তাকে শর্টে বলা হয় লিন্যাক বা লাইন্যাক, LIN দিয়ে লিনিয়ার আর AC দিয়ে হলো অ্যাসেলারেটর। বলতেছে কি, ওয়ান্স ইনসাইড দা সিলিন্ডার, যে একবার যখন সিলিন্ডারের ভিতরে ঢুকে যাবে তখন ইলেকট্রন গুলা কি করে, স্ট্রেট লাইনে মুভ করে এন্ড ভেলোসিটি হয় কনস্ট্যান্ট। এই যে কি বলতেছে, once inside the cylinder the electrons move in a straight line as the electrode is equally attracting in all direction, যে সব দিক থেকে সেম ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে বা সেম ফোর্স অ্যাপ্লাই করতেছে, তো এটার জন্য কি হবে, ফোর্সের ভ্যালুটা সেম থাকে দেখে ওখানে ইলেকট্রনের কোনো অ্যাসেলারেশন হয় না, বিকজ রেজাল্টেন্ট ফোর্স 0। এখন বলতেছে the alternating voltage supply is made to change the electrons reach the middle of the tube A, so it becomes negative। তো তাহলে টিউব এর মাঝে থাকতে সময় কি করবে, পোলারিটিটা চেঞ্জ করে ফেলবে, যেন টিউব এ থেকে বের হইতে সময় টিউব এ হয়ে যায় নেগেটিভ চার্জ আর টিউব বি হয়ে যায় পজিটিভ চার্জ। তো তাহলে চার্জ পার্টিকেলটা টিউবের মাঝে থাকতে সময় কি করে ফেলবে, পোলারিটিটা চেঞ্জ করে ফেলবে। পোলারিটি চেঞ্জ করবে বলতে, যে টিউব এতক্ষণ পজিটিভ ছিল সে হয়ে যাবে নেগেটিভ, যে টিউব এতক্ষণ নেগেটিভ ছিল সে হয়ে যাবে পজিটিভ, এমন ভাবে। তো কি বলতেছে, this repels the electron out of the end of tube A and on towards tube B, যে টিউব A থেকে এখন ইলেকট্রন গুলা রিপেল হবে বিকজ টিউব A এখন নেগেটিভ চার্জ হয়ে গেছে, আর টিউব B এর কাছে অ্যাট্রাক্টেড হবে বিকজ টিউব B টা এখন পজিটিভ চার্জ হয়ে গেছে, এই যে which now has a positive potential। এই যে টিউব B এর কথা বলতেছে, যে টিউব B টার এখন পটেনশিয়াল হলো পজিটিভ। তো এখন কি করবে, they accelerate towards it and the whole process repeats as they pass through tube B, যে টিউব B এর মাঝে গেলে পরে তখন আবার পোলারিটি চেঞ্জ হবে, যে টিউব B পজিটিভ ছিল সে এখন নেগেটিভ হয়ে যাবে, আর টিউব C নেগেটিভ ছিল সে এখন পজিটিভ হয়ে যাবে। তো তাহলে টিউব B থেকে C তে যাইতে সময় তখন আবার ইলেকট্রনটা অ্যাসেলারেট করবে। This carries on until the electron reach the end of the line at which they emerge and collide with the target। যে আমরা ইলেকট্রনকে যে এত অ্যাসেলারেট করাইতেছে কি করতে, এটা মজা, এটা তো আমাদের মজা করতে এইসব কিছু করতেছি না, আমরা কি করতেছি, ইলেকট্রনটাকে অ্যাসেলারেট করে কোন একটা কিছুর ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করতে চাই।
তো তাহলে ওইটার ভিতরে আমরা কি করব, শুট করব ইলেকট্রনটাকে, তাহলে যেন ইলেকট্রনটা ওইটার ভিতর দিয়ে ডিফ্র্যাক্ট করে বা ডিফ্র্যাকশন একটা প্যাটার্ন দেখায়। ওই ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে আমরা যাকে স্টাডি করতে চাই ওটা স্টাডি করব বেসিক্যালি। তো কি বলতেছে, in order to keep accelerating particles that are moving faster and faster, the accelerating tube must be made longer and longer as the particle travel through each successive one at higher speed। এই যে আমরা যত সামনের দিকে যাইতেছি তত কি হইতেছে, টিউবগুলোকে লম্বা বানানো লাগতেছে। কেন লম্বা বানাইতে হইতেছে? বিকজ the time between potential different flips, যে এই যে আমাদের ভোল্টেজটা পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ যে হবে ওইটা তো আমাদের ফিক্সড, is fixed as the alternating voltage has uniform frequency। তো তাহলে alternating power supply এর একটা certain frequency আছে, মানে তার একটা certain time period আছে। তো তাহলে তার টাইম পিরিয়ড ওয়াইজ কি করা লাগবে, ইলেকট্রন গুলাকেও ওরকম একটা টাইম স্পেন্ড করা লাগবে টিউব গুলার ভিতরে। তো তাহলে টিউব গুলার ভিতরে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম যদি স্পেন্ড করতে হয় তো তখন কি করা দরকার, যত ইলেকট্রনের ভেলোসিটি পারবে, in order to keep the electron inside the tube for the same amount of time, টিউব গুলাকে কি করতে হবে, প্রোগ্রেসিভলি লম্বা বানাইতে হবে। So using this type of accelerator is limited by how long you can afford to build it। যে আমরা তো যত মন চায় তত লম্বা করে করে ওরকম আসলে মেশিনটাকে বানাইতে পারবো না। তো এর জন্য আমাদের এটার একটা লিমিটেশন আছে, যে লিনিয়ার অ্যাক্সেলারেটর যে আমরা বানাইতেছি, টিউবগুলা লম্বা করে করে বানাইতেছে ভালো কথা, কিন্তু একদম পুরা স্ট্রেট লাইন বরাবর এত সুন্দর এত লম্বা একটা জায়গা পাওয়া আমাদের জন্য টাফ। এন্ড এই পুরা স্ট্রাকচারটা আমাদের কি করতে হবে, ইভ্যাকুয়েটেড করা লাগবে, যে ভ্যাকুয়াম বানায় রাখতে হবে যেন অন্যান্য পার্টিকেলের সাথে কি না করে, কোলাইড না করে। তো তাহলে এই ব্যাপারটা তো অ্যাচিভ করা অনেক কষ্ট আর অনেক এক্সপেন্সিভ হবে। এর জন্য আমাদের এটা একটা লিমিটেশন, যে the whole structure must be in a vacuum so that the particles do not collide with air atoms and it must be perfectly straight। তো এটার জন্য লিনিয়ার অ্যাক্সেলারেটর দিয়ে আমরা যত মন চায় তত লম্বা করে বানাইতে পারি না। তো তাহলে এই যে লিনিয়ার অ্যাক্সেলারেটরের এরকম একটা লিমিটেশন আছে, এর জন্য কি করা হয়েছে, এর জন্য সাইক্লোট্রন প্রডিউস করছে তারা। সাইক্লোট্রনের মধ্যে কি লিনিয়ার অ্যাক্সেলারেটরের মতনই তারা অ্যাক্সেলারেট করবে, কিন্তু তাদের এত লম্বা কোনো জায়গা লাগবে না, তারা আর একটু অল্প জায়গাতেই সেম কাজটা করতে পারবে, বিকজ তারা এখানের মধ্যে আবার ম্যাগনেটিক ফিল্ডও ইউজ করবে। সো এটার কাজটা কি, এগুলা নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, তো তাহলে আজকের ক্লাসে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে, যে লিনিয়ার অ্যাক্সেলারেটরের ডিসকাশন পর্যন্ত। ওকে, কারো কি লিনিয়ার অ্যাক্সেলারেটর নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ওকে, তো তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেটর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে দ্যাটস ভেরি গুড। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে সাইক্লোট্রন এন্ড বাকি পার্টিকেল ডিটেক্টর গুলা নিয়ে ডিসকাস করব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ ভাই।